নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শোতে আপনারা আবারও স্বাগত। করোনা পরিস্থিতি, দ্বিতীয় দফার লকডাউন, মানুষ গৃহবন্দী। এরকম অবস্থায় আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? সেকেন্ড ফেজ অফ লকডাউন কি খুব জরুরি ছিল? জরুরি যদি হয়ে থাকে, কেন জরুরি? লকডাউনের মাধ্যমে করোনা মোকাবেলা করা কি সম্ভব? করোনা ভাইরাস কতদিন থাকবে আমাদের সাথে? এরকম অসংখ্য প্রশ্ন নিয়ে আমরা হাজির আপনাদের সামনে। করোনা মোকাবেলা, লকডাউন 2.0 ও গৃহবন্দী মানুষ, এই শিরোনামে আজকে আমাদের স্টুডিওতে আলোচনা করতে আছেন চিকিৎসক অর্কদীপ চৌধুরী এবং মোটিভেশনাল স্পিকার লিটন ভৌমিক। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। ডক্টর অর্কদীপ, আপনার কাছে আমি প্রথম যাচ্ছি যে এই যে দ্বিতীয় দফার লকডাউন কিংবা প্রথম দফার লকডাউন, এই লকডাউনটা কেন জরুরি এবং দ্বিতীয় দফার লকডাউনটা কি খুব জরুরি ছিল আমাদের জন্য, বা আগামী দিনেও কি লকডাউন এক্সটেন্ড করা প্রয়োজন হতে পারে আমাদের জন্য, এই দেশের জন্য? খুব প্রাসঙ্গিক একটা ব্যাপার এই লকডাউন, যে পরিস্থিতিটা এখন চলছে। এই আপনার এই প্রশ্নটার উত্তর যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে করোনা ভাইরাস যেটা আমরা এখন মোকাবেলা করছি, এই ভাইরাসটা একেবারেই একটা নতুন ভাইরাস। নতুন মানে এই যে এর সম্পর্কে চিকিৎসক মহলে বা বৈজ্ঞানিক মহলে খুব একটা বেশি তথ্য নেই। প্রথমত, এর কোনো সঠিক চিকিৎসা এখনো বেরোয়নি। যেগুলো বেরিয়েছে, দেয়ার আর ইনডাইরেক্ট ওয়েজ অফ ট্রিটমেন্ট। অ্যান্টিভাইরাল এখনো এর বিরুদ্ধে কিছু নেই। এর ভ্যাকসিন ডেভেলপ হয়নি। খুব যদি সহসা বলি, তাহলে হয়তো পরের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি ওই সময়টায় গিয়ে ভ্যাকসিন ডেভেলপ হবে, তার আগে নয়। তো এইরকম একটা অবস্থায় যখন আমাদের কাছে ঢাল তলোয়ার প্রায় কিছুই নেই এই ভাইরাসটার সাথে লড়াই করবার জন্য, তখন যে কোনো ভাইরাস, শুধু এটাই না, যে কোনো ভাইরাসের ক্ষেত্রে যেটা প্রাথমিক পর্যায়ে যে স্টেপস নেওয়া দরকার, সেটা হচ্ছে স্টেপস টু কাট ডাউন দ্য ট্রান্সমিশন, বা একজন থেকে আরেকজনে এই রোগ সংক্রমণ কিভাবে ছড়ানোটা বন্ধ করা যায় সেইটা এনশিওর করবা। এবারে ভাইরাস বা ভাইরাল ইনফেকশন দু রকমের হয়। একরকম ইনফেকশন যেগুলি খুব ভিরুলেন্ট বা খুব মারাত্মক রকম ইনফেকশন হয়, সেখানে আক্রান্ত রোগী তার রোগ দ্বিতীয় ব্যক্তিকে ছড়ানোর আগেই তার মৃত্যু হয়। আর কিছু ভাইরাস, যেমন এরকম করোনা ভাইরাস, যেখানে সিভিয়ারিটি অফ ডিজিজ ইজ নট ভেরি হাই, এদের ক্ষেত্রে রোগী বেঁচে থাকে এবং এই ইনফেকশনটা একজন থেকে আরেকজনের মধ্যে পাস অন করে দিয়ে যেতে থাকে। তো এই অবস্থায় সোশ্যাল ডিস্টেন্সিং এবং তার এক্সট্রিম ফর্ম যেটা লকডাউন ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। এটা খুবই জরুরি। এবং এর যে ডিউরেশনটা ঠিক সঠিক কতদিন লাগবে বলা মুশকিল, কিন্তু অনেক দিন হয়তো আরো লাগতে পারে। কিন্তু এই ক্ষেত্রে প্রথম দফায় যে 21 দিন লকডাউন ছিল, তারপরেই আগামী 3রা মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করলো। এই দ্বিতীয় দফার লকডাউন প্রথম দফার লকডাউন কি তাহলে সাকসেস কম হয়েছে, যে কারণে দ্বিতীয় দফায় গেছে? বিষয়টা কি? না, এক্স্যাক্টলি তা নয়। ব্যাপার হচ্ছে কি, প্রথম দফার যখন লকডাউনটা চলছিল, তখন যে ট্রেন্ডস অফ ভাইরাল প্রোগ্রেশন, যে নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস বা নিউ কেসেস এভরি ডে, the number of deaths occurring every day এবং number of recovery cases every day, এই যে পরিসংখ্যানটা, এইটা দেখার পরে ওরা সিদ্ধান্ত নিয়েছে সেকেন্ড ফেজ অফ লকডাউনটাকে কার্যকরী করবার জন্য। এবারে এই তিনটে পরিসংখ্যানের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার ডে আমরা কটা করে নতুন কেস ডিটেক্ট করলাম। প্রথম দফা লকডাউন যখন শেষের পথে আছে, তখন উই ওয়্যার এট আ ভেরি পিক অফ নিউ কেস ডিটেকশন, কিন্তু যে রেটে এক্সপোনেনশিয়ালি কেসগুলি বাড়ছিল, সেটা যদি বেড়ে যেত তাহলে আমরা অনেক বেশি কেস পেতাম। তো টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ফেজ অফ লকডাউন উই কুড সি সাইন্স অফ দ্য ইনফেকশন গেটিং কন্টেইনড ইন দ্য সোসাইটি। এবং দ্বিতীয় ফেজ অফ লকডাউন তখন আরো বেশি এসেনশিয়াল হয়ে যায় এইটা এনশিওর করবার জন্য যে এই কন্ট্রোলটা যাতে সাস্টেইন থাকে এবং রেজাল্টস গেট বেটার ওভার দ্য ডেজ। তাহলে বিষয়টা এই দাঁড়াচ্ছে যে আমাদের প্রথম দফার লকডাউনের পর টোটাল সিনারিওটা অনেকটাই কন্ট্রোলে এসেছে। এরকম একটা বিষয় ছিল যে 8 লাখের উপর হয়ে যেতে পারতো যদি লকডাউনটা না হতো। বিষয়টা কি? এইটা হচ্ছে কি, যে ভাইরাস একটা
মানুষ থেকে যখন আরেকটা মানুষে ছড়ায়, একটা মানুষ কটা মানুষকে ইনফেক্ট করতে পারে সেইটা আগে খুঁজে বের করতে হয় যে কোনো ভাইরাসের জন্য, যেটা আমরা মেডিকেল টার্মে বলি আর নট, দ্য ফিগার ইজ কল্ড আর নট। তো যেহেতু করোনা ইজ এ ভেরি নিউ ভাইরাস, তার এক্সাক্ট আর নটটা এখন খুঁজে পাওয়া মুশকিল, বাট ইট ইজ সামওয়্যার অ্যারাউন্ড 2 to 2.5 মোস্ট অফ দ্য স্টাডিজ এখন অব্দি যা দেখিয়েছে। কিন্তু সার্টেন পকেটস ইন দ্য ওয়ার্ল্ড এই আর নটটা অনেক বেশি, কিছু কিছু ক্ষেত্রে সেই আর নটটা কম, অ্যাভারেজ অ্যারাউন্ড 2 to 2.5 বলে মোস্ট অফ দ্য স্টাডিজ প্রেডিক্ট। এবারে যেটা হচ্ছে এই যে আর নটটা থেকে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এটা প্রজেক্ট করা হয় যে সব মানুষ যদি সবার সাথে একে অপরের সংস্পর্শে আসতে থাকে লাইক আ নর্মাল লাইফস্টাইল, স্বাভাবিক দিন যাপনের মতো, তাহলে এই রেটে একটা মানুষ দুটো মানুষকে ইনফেক্ট করবে, দুটো চারজনকে ইনফেক্ট করবে, চারজন আটজনকে ইনফেক্ট করবে, এন্ড দিস উইল কিপ গোয়িং অন। তো এইটা থেকেই প্রজেকশনটা আসে যে এতদিনে হয়তো কেস নাম্বারস উড হ্যাভ গন আপ অ্যাজ হাই অ্যাজ 8 লাখ, 8 লাখের মতো মানুষ হয়তো এতদিনে সংক্রমিত হয়ে যেত। তো যদিও আমরা কাগজে কলমে যদি আমরা দেখি, আমি আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান বলবো, এটা যদি আমরা ক্যালেন্ডার ওয়াইজ দেখি, এপ্রিলের লাস্টে যখন ফার্স্ট লকডাউনটা শেষ হচ্ছে 14-তে, আমি 9 তারিখ থেকে আপনাকে বলছি, 9 তারিখ 591টা নতুন কেস ডিটেক্টেড হয়েছিল, 10 তারিখ 896, 11 তারিখ 786, 12 তারিখ 918, দেখুন বাড়ছে কিন্তু, 905 তারপরের দিন 1463টা নতুন কেস, দ্যাট ইজ 14তে 1463টা নতুন কেস। এই পরিসংখ্যানটাকে যদি আমি সোজা ভাষায় দেখি তাহলে বলবো 9 তারিখ থেকে 10 তারিখ বেশি মানুষ ইনফেক্টেড হয়েছে, 11 তারিখ প্রতিদিনই বাড়ছে বা কখনো কমছে। কিন্তু যদি লকডাউনটা না থাকতো, দিস ফিগার উড হ্যাভ গন আপ মেনি টাইমস হায়ার, অনেক বেশি হতো, এই 591 থেকে হয়তো অনেক বেশি বেড়ে যেত। খুব সুন্দর মানে যারা এই ট্র্যাকিং যদি আপনি করেন তাহলে দেখবেন এই 5 তারিখ এপ্রিল মাসের, এপ্রিলের 5th of এপ্রিল যে ডেটটা, 100 জন লোকের মৃত্যু হয়েছিল, অ্যান্ড 10th of এপ্রিল থেকে দ্যাট ফিগার ওয়েন্ট আপ টু 242। So how fast the figure rises, and this figure, এই পরিসংখ্যানটা অনেক বেশি বাড়তো যদি লকডাউনে না থাকতো। যদি লকডাউন, আমি আপনার কাছে আসবো লিটন বাবু, আমরা জাস্ট বিগত বছরের এটা জনপ্রিয় হিন্দি সিনেমা পদ্মাবতীতে আমরা দেখেছি যে আলাউদ্দিন খিলজি যখন চিতোর আক্রমণ করলো, চিতোর দুর্গটা পাহাড়ের উপর, দীর্ঘ বহু মাস দুর্গের ভেতরে প্রবেশ করতে পারেনি এবং চিতোরবাসীকে রক্ষা করেছিল এই দুর্গ, ভেতরে প্রবেশ করতে পারেনি। যখনই সুযোগ আসলো, ভেতরের কিছু বিশৃঙ্খলা বা অভাব তার কারণে যখন সুযোগ আসলো, আলাউদ্দিন খিলজিকে এটা করতে হবে। এই যে লকডাউন টাইম, এই লকডাউন টাইমটা চিতোরের জন্য বা আজকের দিনে যে লকডাউন দেশবাসীর জন্য কতখানি কষ্টদায়ক আপনি মনে করেন, এবং তার থেকে পরিত্রাণটা কোন জায়গায়, এই সময়টাকে কিভাবে একটা সৃজনশীল লকডাউনে পরিণত করা যায়, একটা প্রোডাক্টিভিটি আনা যায়, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবে। বিউটিফুল অ্যানালজি। প্রথমত ভ্যানগার্ডের সব দর্শকদেরকে নববর্ষের শুভেচ্ছা, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেনও। গেলে রক্ত তোলার কোনো কারণ নেই, আগে যেরকম বলেছিলাম কিছু করলে আমরা ভালো থাকবো। কিন্তু এইটাতে আসার আগে আমি একটা $1 বিলিয়ন কোয়েশ্চেন এই মুহূর্তে যেটা সমস্ত হিউম্যান কমিউনিটির কাছে, হোয়াট ইজ দ্য এক্সিট স্ট্র্যাটেজি? লকডাউন তো মানলাম, হোয়াট ইজ দ্য এক্সিট স্ট্র্যাটেজি? হোয়ার ইজ দ্য এন্ড অফ ইট? কিভাবে বেরোবে এটার থেকে? যদি প্রেডিকশন না করা যায়, যদি প্রজেকশন না নেওয়া যায়, তাহলে প্রিপারেশনও নেওয়া যায় না, প্রিভেনশনও সম্ভব নয়। তাহলে স্ট্র্যাটেজিক এক্সিট স্ট্র্যাটেজিতে লকডাউনের কোনো ভূমিকা নেই। লকডাউন ইজ নট এ কিউর। লকডাউন ইজ নট এ সলিউশন অফ দিস প্রবলেম। যদি সায়েন্টিফিক কমিউনিটির ওপিনিয়ন ধরা হয় এবং যদি ম্যাথামেটিক্যাল সিকোয়েন্সকে আমরা বিলিভ করি, হুইচ হ্যাজ বিন প্রুভেন ট্রু সো ফার, তাহলে ওদের ভাষায় 3টে এক্সিট স্ট্র্যাটেজি এই মুহূর্তে প্রবাবল। ফার্স্ট হচ্ছে ডেভেলপিং অ্যান ইফেক্টিভ ভ্যাকসিন ফর হিউম্যান কমিউনিটি অ্যান্ড মাস ভ্যাকসিনেশন। দ্বিতীয় হচ্ছে থেরাপিউটিক, একটা চিকিৎসা। আর তৃতীয় হচ্ছে ইনক্রিজিং অর এনহ্যান্সিং ইউর ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেস। সেকেন্ড দুটো যেটা আছে সেটা সলিউশন নয়, সেটা হচ্ছে প্রবলেমটাকে নিয়ে কি করে ডিল করব। এবার যদি সোশ্যাল কনটেক্সটে আমরা দেখি,
যে লকডাউনের যা আউটকাম এত বেশি এক্সপেন্সিভ ইন এভরি টার্ম, আমি ইকোনমিক টার্মসে যাচ্ছি না, কারণ ওই কি হোয়াট নেক্সট এটার এক সেন্টেন্সে উত্তর হবে না। ডাক্তারবাবু সঙ্গে আছেন, বলতে পারবেন হিউম্যান বিংস আর সোশিয়াল বিংস। আমাদের একটা হরমোন বেরোয়, এটাকে অক্সিটোসিন বলে, সোশিয়াল বন্ডিং এর থেকে, বা লাভ, কম্পেশন, আমরা যখন উই গেট টুগেদার। এমন ভাবার কোনো কারণ নেই, অটোমেটিক্যালি অনেকেই বলে থাকেন অটোমেটিক্যালি যেহেতু লকডাউন চলছে বাড়ি ঘরে বেশি সময় দিতে পারছি, পলিউশন কমে গেছে, পাখির ডাক শুনতে পাচ্ছি। বিশ্বাস করুন এগুলো একটাও সত্যি নয়। আমাকে চ্যালেঞ্জ করতে পারে, সত্যি নয় এই কারণে একটাও সাস্টেনেবল নয়। যেটা সাস্টেনেবল নয় সেটা সত্যি কি করে? ওয়াজ ইট এ চয়েস অর ইম্পোজড? কতজন আছি লকডাউনে যে ঘরে বসে আছি, ইট ওয়াজ এ চয়েস। হ্যাঁ, সময় প্রচুর পাচ্ছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কি চলছে? ইনসিকিউরিটি, ফিয়ার, ওয়ারি, টেনশন about your financial career, tension about the future of our children, what's going to happen next. মনে করুন লকডাউন 3 তারিখ শেষ, আমার পক্ষে সম্ভব এজ এ ফাদার টু সেন্ড মাই চিলড্রেন টু দ্য স্কুল where she will be mixing up with 2,500 children in one day? What is the way out? What is that needs to be addressed soon. So যে দুটো ওয়ে থেকে এটাকে হ্যান্ডেল করতে হবে, সেটা একটা হচ্ছে এই লকডাউনটাকে প্রথমত লেটস স্টার্ট অ্যাকসেপ্টিং ইট। প্রথম স্ট্র্যাটেজি, যদি ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ করতে হয়। লাইফ ইজ নট গোয়িং টু রিমেইন সেম ফর এ লং টাইম। এটা ভাবার কোনো কারণ নেই কালকে লকডাউন শেষ হয়ে গেলে পরশুদিন জীবন আবার আগের মতো হয়ে যাবে, সবাই বেরিয়ে যাব, যেহেতু নেই। ফার্স্ট থিং ইজ দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি অফ লাইফ, কিছু করার নেই। যেহেতু আসে, নাও লেট আস থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি, টেকনিক্যালি কিভাবে সময়টাকে আরেকটু প্রোডাক্টিভ করা যায় ফর আওয়ার পার্সোনাল ওয়েলবিং অ্যান্ড কালেকটিভ ওয়েলবিং। টু দ্য অডিয়েন্স, প্লিজ, collective well-being is impossible without personal well-being, and vice versa. If you are not able to take care of ourselves, we cannot take care of others, especially in this condition. যতটুকু এগোবে তার মধ্যে মেন কনসার্ন যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে the impact of this lockdown on human emotional health as well as the relationship. আপনি শুনলে অবাক হবেন, এগুলো আজকাল ইন্টারনেটের মাধ্যমে সব জায়গায়। শুধু ইউকেতে অ্যালোন 124% ডোমেস্টিক ক্রাইম বেড়েছে। 124% অ্যালোন ডোমেস্টিক ভায়োলেন্স। পিপল আর নট এবল টু ম্যানেজ দেমসেলফ এনিমোর। ফ্রাস্ট্রেশন, এরকম নয় ওরা ঝগড়া করার জন্য দরজার পেছনে রয়েছে, বিকজ অফ দ্যাট আনসার্টেনিটি ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড। কেন? সময় না বলে প্রচুর পেয়েছে পুরো ফ্যামিলির সাথে কাটানোর জন্য, এত ব্যস্ততা, সময় পাচ্ছিল না। 124% ক্রাইম বাড়লো কেন? যদি এতই আনন্দের হয়ে থাকে। সো ডিউ টু দ্যাট, হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশন উইল বি টকিং অ্যাবাউট অ্যাজ উই প্রোগ্রেস। প্লিজ। আমি ডক্টর অর্কদীপের কাছে আসবো, যে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি প্রথম আলোচনাতেই বোঝা গেল যে করোনা নিয়ে প্রচুর স্টাডি করেছেন আপনি। তো এই করোনা ভাইরাস তো নতুন ভাইরাস না, বহু পুরনো ভাইরাস। বাট এই আজকের করোনা ভাইরাস এত দ্রুত ছড়ায়, এর মধ্যে কি বিশেষত্ব আছে এত দ্রুত ছড়াতে পারে? দেখুন, এটা একরকম বলা যেতে পারে দিস ইজ আ ল অফ নেচার, যে যেই রোগটা খুব বেশি সিভিয়ার সেটা খুব বেশি মানুষের মধ্যে ছড়ায় না, যেটা একটু কম সিভিয়ার সেটা বেশি মানুষের মধ্যে ছড়ায়। তার একটা খুব বিজ্ঞানসম্মত কারণ আছে, এটা শুধুমাত্র কথার কথা না। আমরা এই করোনার পার্সপেক্টিভে ভাইরাল ইনফেকশনের কথাই বলি। একটা ভাইরাস যদি খুব বেশি ভিরুলেন্ট হয় বা ডেঞ্জারাস হয়, এই ভাইরাসটা যে মানুষটাকে ইনফেক্ট করবে সেই মানুষটা আর বেঁচেই থাকবে না, যে হি উইল পাস অন দ্য ইনফেকশন টু অ্যানাদার পারসন। একটা মানুষ থেকে আরেকটা মানুষ ইনফেকশন যাওয়ার আগেই প্রথম মানুষটা তার মৃত্যু হবে। কিন্তু যে দ্বিতীয় পসিবিলিটিটা আছে, যেটা আমাদের এখনকার করোনার ক্ষেত্রে যেটা হচ্ছে, দ্য ভাইরাস ইজ নট ভেরি ভিরুলেন্ট। ডেথস হচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, প্রচুর মানুষ মারা যাচ্ছে, কিন্তু আপনি যদি টোটাল ডেথ রেটটা দেখেন, কেস ফ্যাটালিটি রেটটা দেখেন, সেটা তার যে খুব ক্লোজ আত্মীয়রা, মানে আত্মীয় বলবো আমরা করোনা ভাইরাসের, SARS-CoV-1 যেটা 2003-এ হয়েছিল, শুন্ডি চায়নাতে যার আউটব্রেক হয়েছিল, অ্যান্ড দি মার্স যেটা মিডল ইস্ট রেসপিরেটরি ভাইরাস 12, 13, 14-তে হয়েছিল ইন দ্য মিডল ইস্ট কান্ট্রিজ, এদের চাইতে এর কিন্তু মানে কেস ফ্যাটালিটি রেট অনেক কম।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর যে সিমটোম্যাটোলজি, ইট হ্যাজ গট আ ওয়াইড ভ্যারাইটি অফ সিমটোম্যাটোলজি। আইডিয়ালি দেখা গেছে দ্য মোস্ট কমন প্রেজেন্টিং ফিচার ইজ ফিভার, সবচেয়ে কমনলি মানুষ জ্বর নিয়ে আসে, ফলোড বাই কাফ। বলা হতো শুরুতে ড্রাই কাফ, বাট এখন স্পুটাম প্রোডাক্টিভ বা কফ আসছে কাশির সাথে, সেরকম কাশি নিয়েও মানুষ আসছে। তাছাড়া আছে গলা ব্যথা, গলা খুশখুশি যেটাকে আমরা বলি, এবং সাথে শ্বাসকষ্ট। এগুলো হচ্ছে 4 প্রাইম ফিচার্স অফ করোনা ভাইরাস। এই ছাড়াও অন্য অনেক রকম ম্যানিফেস্টেশন আছে, যেমন ডায়রিয়া নিয়েও পেশেন্ট এসছে, যেমন স্কিন ম্যানিফেস্টেশন নিউ পেশেন্টস আসছে, বাট দিস আর রাদার আনকমন। এবং এই সমস্ত সেখান থেকেই দেখা গেছে ইটালির মতো শহরে, যেখানে হাজার হাজার কেস করোনা ভর্তি হয়েছে, আমাদের ইন্ডিয়ান রিপোর্টস আর নট ভেরি প্রমিনেন্ট অ্যাবাউট দিস কাইন্ড অফ সেকেন্ডারি ফিচার্স। তো ধরে নিলাম আমরা 4টা ফিচারই আমাদের ইম্পর্টেন্ট। মুশকিলটা হচ্ছে এই 4টা ফিচারও সবার মধ্যে আসছে কোথায়? আসছে না। অনেক মানুষ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ডিটেক্টেড হচ্ছে করোনা ভাইরাস জাস্ট অন দ্য বেসিস অফ আ সাসপিশন উইদাউট এনি সিমটম। তৃতীয়ত, সার্স বা যে কোনো ভাইরাস যেটা হয়, নর্মাল কোর্স অফ ভাইরাস, একটা ভাইরাস শরীরে প্রবেশ করে, নতুন ভাইরাস, দ্য বডি ইজ আনঅ্যাওয়্যার অফ দ্য ভাইরাস, দ্য বডি ট্রাইস টু বিল্ড অ্যান ইমিউন রেসপন্স, একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলবার চেষ্টা করে ভাইরাসটার বিরুদ্ধে, কিছু অ্যান্টিবডি তৈরি হয় শরীরে, অ্যান্ড দ্য ভাইরাল লোড স্টার্টস কামিং ডাউন, ভাইরাসের সাথে ফাইট করে, ভাইরাল লোড স্টার্টস কামিং ডাউন। করোনার ক্ষেত্রে দেখা গেছে এর এই অ্যান্টিবডি তৈরি হওয়ার পরেও ভাইরাল লোড কমে আসার রেটটা খুব কম, প্রথমত। দ্বিতীয়ত, অ্যান্টিবডি বডিতে আসতে শুরু করে এই ভাইরাসে ফ্রম অ্যারাউন্ড 8 to 10 ডে, মানে আজকে আপনার সংক্রমণ হলো, 8 থেকে 10 দিনের মাথায় অ্যান্টিবডি আসতে শুরু করবে। কিন্তু ভাইরাসটা শরীরে পিক করতে শুরু করে তার 4-5 দিন আগে। সিমটমস আসতে আসতে তার 14 দিন লাগতে পারে, কিন্তু যদি ভাইরাল লোড স্টার্ট স্পিকিং বাই দ্য 5th ডে উইদাউট এনি সিমটম, উইথ এ লট অফ ভাইরাস ইন ইয়োর বডি, আপনি ঘুরে বেড়াবেন, আপনিও জানবেন না, আপনার পাশের মানুষটাও জানবে না। এক্স্যাক্টলি দিস আর দ্য রিজনস যেটা হয়েছে, এই ভাইরাসটা অজান্তে প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, এখনো বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক প্রশ্ন, সাপোজ ত্রিপুরাতে যে 2জন করোনা ভাইরাস পেশেন্ট পাওয়া গিয়েছিল, এর মধ্যে একজন রিলিজ হয়েছে, করোনা ভাইরাস নেগেটিভ এসেছিল। তো এখানে প্রশ্নটা হচ্ছে এই যে, যিনি ছাড়া পেয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে গিয়ে ওনাকে রাখা হলো নেক্সট ফর 14 ডেজ, এই মুহূর্তে নেগেটিভ তো হলো, বাট এই মুহূর্তে করোনা ভাইরাসটা তার দেহের পজিশন, কোন পজিশনে আছে, কি অবস্থায় আছে? এইটা করোনা ভাইরাসটা নেগেটিভ হয়েছে মানে দিস ইজ পিসিআর ডিটেক্টেড নেগেটিভ, মানে তার ভাইরাল লোড ইজ থাকতে পারে বাট ভেরি আনডিটেক্টেবল লেভেলসে। একটা যে কোনো একটা টেস্ট একটা জিনিসকে পজিটিভ তখনই পেতে পারে যখন তার কাট অফ গোজ আপ। তো এর ভাইরাল লোডটা অত্যন্ত কম, প্রায় হয়তো শূন্যর খাতায়, কিন্তু হয়তো বা শূন্য নয় বলেই তাকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, দেখার জন্য যে আবার কি তার মধ্যে সেই সমস্ত উপসর্গ আসছে, যদি আসে তাহলে আবার কি তার সেই টেস্ট করে তাকে পজিটিভ পাওয়া যাবে। এই জন্যই সাবধানতা অবলম্বন করবার জন্য ওনাকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আউট অফ কোয়ারি আমি একটা বিষয় জানতে চাইছি যে, ধরুন তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে তার মধ্যে আর পজিটিভিটি আসলো না, তখন করোনা ভাইরাসটার অবস্থান কি হবে তার দেহে? আচ্ছা, আপনার যখন প্রত্যেক বছর জ্বর সর্দি কাশি হয় তখন কি হয়? সেরে যায়, তারপরের বছর তো আবার হয়, ঠিক তো? তো এইটা আপনার এই প্রশ্নটা আনসার করতে আমি একটু ছোট্ট সহজ ভাষায় বলে দিই। ভাইরাল লাইফ সাইকেলটা আমাদের বুঝতে হবে। একটা ভাইরাস শরীরে প্রবেশ করবার পর তার ন্যাচারাল ফেট কি হয়। একটা ভাইরাস যখন শরীরে প্রবেশ করে সেটা দুরকম সিচুয়েশন হতে পারে। দিস ক্যান বি আ ভাইরাস যেটা আগেও আপনার শরীরে প্রবেশ করেছে, সো ইউ হ্যাভ অ্যান্টিবডিজ এগেইনস্ট দ্যাট ভাইরাস। দ্য মোমেন্ট দ্য ভাইরাস এন্টার্স, আগের থেকে তৈরি অ্যান্টিবডি একটা ইমিউন রেসপন্স বিল্ড আপ করে, আপনার জ্বর সর্দি কাশি যেটাই ফিচার ভাইরাসের সেটা হয়, হওয়ার পরে সেরে যায়, আপনি সুস্থ হয়ে যান। এল্ডারলি যদি হন, যদি ডায়াবেটিক থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে আপনার, বয়স্ক লোকদের বা ডায়াবেটিসের রোগীদের বা অন্যান্য ক্রনিক ইলনেসে যেটা হয়, তাহলে হয়তো একটা সময় গিয়ে ইউর ইমিউনিটি ইজ নট স্ট্রং এনাফ টু ফাইট উইথ এ নোন ভাইরাস এন্ড ইউ সাফার ফ্রম এ সিরিয়াস ইলনেস। রোগটা অনেক বেশি মাত্রায় সিরিয়াস হয়ে যায়। করোনার ক্ষেত্রে যেটা হচ্ছে বা এনি আদার ভাইরাস, নতুন যখন শরীরে ঢোকে, দ্য বডি ডাজ নট নো দ্য ভাইরাস, শরীর ভাইরাসকে চেনে না, ভাইরাসটাকে চিনতে তার একটা সময় লাগে, সহজ বাংলা ভাষায় বললে তার চিনতে একটা সময় লাগে, এবং সে তখন এই ভাইরাসটাকে চিনতে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডিটা তৈরি করে সে ভাইরাসটাকে কিল করবার চেষ্টা করে, মারার চেষ্টা করে। ততদিন তো ভাইরাসটা সময় পেয়ে যায়। তখন কি হয়, ভাইরাসটা কোনো একটা পার্টিকুলার সেলের সাথে সে গিয়ে লেগে যায়। ডিপেন্ড করে কি ধরনের ভাইরাস। যারা আপনার রেসপিরেটরি ভাইরাস যেমন করোনা ভাইরাস, তারা রেসপিরেটরি সেলস, যেমন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যে সেল আছে সেই কোষগুলির সারফেসে কিছু রিসেপ্টর থাকে, লক এন্ড কি মেকানিজমের মতো, তালা চাবির মতোই। ভাইরাসটা ধরুন তালা চাবি আর তালায় গিয়ে লেগে ভাইরাসটা সেই সেলে ঢোকে,
নতুন ভাইরাস তৈরি হয়, সেই সেল থেকে নতুন ভাইরাস বেরোয়, একটা ভাইরাস ঢুকলো, প্রচুর ভাইরাস বেরোলো, তারা নতুন সেলকে ইনফেক্ট করলো, এরা আবার নতুন সেলকে ইনফেক্ট করলো, অ্যান্ড দ্য সাইকেল গোজ অন। ইনফেকশন হয়ে গেল, তারপরে দুটো পসিবিলিটি, আইদার ইয়োর বডি ইজ ফিট, আপনার ইমিউন রেসপন্স ইজ স্ট্রং এনাফ, একটা ইমিউনিটি বিল্ড আপ হলো, ভাইরাসের এগেইনস্টে ফাইট করলো, অ্যান্ড দ্য ভাইরাস ইজ ব্রট ডাউন টু নেগলিজিবল লেভেলস, হয়তো ভাইরাসটা পুরোপুরি আপনার বডি থেকে ক্লিয়ার আউট হয়ে গেল। সেকেন্ড, আপনার বডি ইমিউন রেসপন্স তৈরি করতে পারলো না, আপনাকে চিকিৎসা দিতে হলো। ক্লিয়ার আউট হয়ে যাওয়া এর মানে কি এই ভাইরাসটা মৃত বলে আমরা ধরে নিতে পারি ফাইট করতে গিয়ে? হ্যাঁ, মৃত বলে, আনডিটেক্টেবল লেভেলস, একেবারেই কম লেভেল, নট সাফিসিয়েন্ট এনাফ টু কজ এ ডিজিজ। ওকে, আমার ক্ষেত্রে যেখানে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আসে, আমার ইমিউনিটি পাওয়ার এই ভাইরাসটাকে সিমটমে রূপান্তরিত করছে না, আমার কোনো ডিজিজ সিমটম আসছে না, বাট আমার মধ্যে যখন এই ভাইরাসটা থেকে যাচ্ছে তখন আপনাকে XYZ কে আমি কি সংক্রমিত করতে পারি? করতে পারেন। অ্যাসিমটোম্যাটিক অবস্থাতেও ভাইরাস আপনি সংক্রমিত করতে পারেন, ভাইরাল শেডিং হতে পারে, করোনার ক্ষেত্রেও তাই হয়েছে, এবং এই জন্যই করোনাটা এত বাজেভাবে ছড়িয়েছে। আপনার জ্বর সর্দি কাশি কোনো একটা লক্ষণ যদি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা আইসোলেশন দরকার বা আপনার একটু সাবধানতা অবলম্বন করা দরকার। কিছুই না থাকলে আপনি বুঝতে পারবেন না, সেটাই অনেক ক্ষেত্রে হয়েছে, এবং এটা একটা কারণ কেন করোনা এত বাজেভাবে সারা পৃথিবীতে ছড়িয়েছে। আর কি কি কারণ আছে যে করোনা খুব র্যাপিডলি স্প্রেড করেছে এত তাড়াতাড়ি এত বেশি সংখ্যক মানুষের? ওই যেটা বললাম, একটা হচ্ছে ওই অ্যান্টিবডি রেসপন্স তৈরি হওয়ার অনেক আগেই ভাইরাল লেভেল শরীরে খুব হাই অ্যামাউন্টে চলে যাওয়া, এক নম্বর। 2 নম্বর হচ্ছে সিমটোম্যাটিক হওয়ার আগেই ভাইরাস হাই হয়ে এবং সেখান থেকে ভাইরাল শেডিং শুরু হওয়া, মানে দ্য ক্যাপাসিটি টু ট্রান্সমিট দ্য ডিজিজ টু সামবডি এলস, অন্য কাউকে সংক্রমিত করবার যে ক্ষমতা এই ভাইরাসের আছে, বিফোর ইউ স্টার্ট হ্যাভিং সিমটমস। আপনার কোনো সিমটম নেই কিন্তু আপনি অলরেডি ভাইরাসটা শেড করতে শুরু করেছেন, দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে ভাইরাসটা সাধারণত ইন আ পার্সন যার ইমিউনিটি ভালো আছে, কম বয়স আছে, কোমরবিডিটি যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এই সমস্ত ক্রনিক ইলনেস যাদের নেই, তাদের ক্ষেত্রে এর উপসর্গ খুব মাইল্ড হয়, জাস্ট লাইক সিজনাল ফ্লু। জ্বর সর্দি কাশি হলো, বেরিয়ে গেল। কারোর ক্ষেত্রে হয়তো সেটাও হলো না, জ্বরও হলো না, গা হাত পায়ে ব্যথা হলো, গা হাত পা ম্যাজম্যাজ করলো, বেরিয়ে গেল, কিন্তু সে কিন্তু তার শরীরে অনেকটাই ভাইরাস ছিল। ওই সময়টায় সে কোথাও গেছে, কথা বলেছে, তার মুখ থেকে তার লালা বাইরে পড়েছে, সে হাঁচি দিয়েছে, কাশি দিয়েছে, ভাইরাস হাওয়ায় ছড়িয়েছে, সারফেসে পড়েছে, বিভিন্ন মানুষ ইনফেক্টেড হয়েছে। তো এগুলি কারণ কেন করোনা ভাইরাস এত সাইলেন্টলি এত মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট, যেহেতু আপনি বলছেন কেন ছড়াচ্ছে, করোনার একটা অদ্ভুত ক্যাপাসিটি আছে টু সার্ভাইভ আউটসাইড হিউম্যান বডি। সব ভাইরাসের সেটা থাকে না, 72 আওয়ার্স আরো বেশিও থাকতে পারে, আরো বেশি থাকতে পারে। তো ওয়ান ইজ দিস, যে সে বাইরে ইনঅ্যানিমেট অবজেক্ট, প্লাস্টিকে, মেটালে, কাগজে সে অনেকক্ষণ ধরে জীবিত থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2, সে ভাইরাস পার্টিকেলের সাইজটা খুব ছোট, অ্যান্ড ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু বি সাসপেন্ডেড ইন এয়ার ফর এ লং টাইম। হাওয়ায় ভেসে থাকার, অন্য কোনো একটা জিনিসের উপরে বসে হাওয়ায় ভেসে থাকার তার ক্যাপাসিটি অনেক বেশি, যার ফলে আজকে আপনি ধরুন, তর্কের খাতিরে ধরে নিলাম আমার আজকে করোনা আছে, আমি আপনার সাথে কথা বলতে গিয়ে একটা হাঁচি দিলাম, তো আমার যে সিক্রেশন এলো সেটা এখানে পড়লো বা কোথাও পড়লো, হাওয়ায় পড়লো। যদি ভাইরাসটা বড় হতো, যদি তার সাস্টেনেবিলিটি না থাকতো, সে খুব তাড়াতাড়ি সেটেল করে যেত, এবং আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে ঘরটা কিন্তু অতটা ইনফেক্টেড থাকতো না। বাট উইথ করোনা যেটা হচ্ছে, আমি এটা যদি এখন হাঁচি দিই, এই যে ভাইরাসটা যে ছড়ালো, সেই ভাইরাসটা হাওয়ায় অনেকক্ষণ ধরে কিন্তু প্রেজেন্ট থাকতে পারে, এবং আমি ঘরটা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও সেই ইনফেকশনটা অনেকক্ষণ লাস্ট করতে পারে। তারপরে যদি কেউ এসে ঢোকে উইদাউট প্রপার প্রিকশন, হি অর শি ক্যান গেট ইনফেক্টেড, তার রোগটা সংক্রমণ হতে পারে। এত ডেঞ্জারাসলি ছড়িয়েছে, কজেসের মধ্যে একটা। আমি আবার আসবো লিটন বাবু, আপনার কাছে। আপনি প্রথম পর্বে যে বিষয়টা বলছিলেন, যে আমার কথার সূত্র ধরে আপনি বলছিলেন যে প্রোডাক্টিভিটি, তার ক্রিয়েটিভিটি করা এই সময়টাকে, তো আপনার কাছে কি মনে হয় যে একজন সাধারণ মানুষ, যে ধরুন তার লেখালেখির অভ্যেস নেই, তার সে ভালো প্লেয়ার না, বা খেলাধুলায় করে না, সাধারণ পাতি বাংলায় বলতে গেলে ছাপো সামা, তার কাছে এই ক্রিয়েটিভিটিটা কি করে আসবে, কি করা উচিত? যদি একদম সাধারণ শ্রেণীর মানুষের কথা বলেন, তাহলে ওদের কাছে মানে ক্রিয়েটিভিটিটা এইভাবে ডিসাইড হয় না যে আমি লেখালেখি করলে ক্রিয়েটিভিটি হলো বা ছবি আঁকলে ক্রিয়েটিভিটি হলো, এরকম হয় না। একটা লোক কৃষি কাজ করছে, এটা তার ক্রিয়েটিভিটি, এটা তার ক্রিয়েটিভ আনন্দ। কেউ কুকুরের সঙ্গে খেলা করছে, পোষা কুকুরের সঙ্গে খেলা করছে, বা কেউ মার্বেল নিয়ে খেলছে, এটাও তার কাছে আনন্দ। আমার কাছে ডাক্তারবাবু কথাটার মধ্যে একটা মানে যদি ইন্টারপ্রেট করা হয় এভাবে, এটা পরিষ্কার যে ইমিডিয়েট
ওদের মতো এক্সপার্টদের কথা থেকে বাজার ইমিডিয়েট কোনো রেহাই নেই, যে কালকে বললেই লকডাউন উঠে গেলে করোনা ভাইরাসের প্যান্ডেমিক শেষ ডিক্লেয়ার হয়ে গেল, সবাই মিলে হুড় করে বেরিয়ে গেলাম। নো, এটা এরকম নেই। তাহলে কি করা? এবার সাধারণ মানুষ হোক, ছাপোষা মানুষ হোক, আর মনে করুন সেই সাব্যস্তের মানুষ হোক, অর্থনৈতিকভাবে সচ্ছল, শিক্ষাগত যোগ্যতা আছে, লেখালেখি করতে পারে, সাহিত্য জানে, গান করে, সবই করে, ওরা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবে এই ক্যাপটিভেশনটা? এটা তো ইম্পোজড, মানে এই গভর্নমেন্টের লকডাউন শেষ হয়ে গেলে যে শেষ তা না, আমাদের উপর আমরা নিজেরা তো ইম্পোজ করব। আমি নর্মালি আগে যখন এখানে আসতাম স্টুডিওতে এসে প্রত্যেকের সঙ্গে হাতটা বাড়িয়ে দিতাম, কাউকে জড়িয়ে ধরতাম। এটা আবার কবে সম্ভব হবে? আর ক্রিয়েটিভিটি বা অন্যান্য প্রসঙ্গ বললে আমার 2-4টা বিষয়বস্তু আছে যেগুলো আমি দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে মেডিকেল অ্যাসপেক্ট, সেটা ডেফিনেটলি এক্সপার্টস এন্ড সায়েন্টিফিক কমিউনিটি দেখবেন এবং ওরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, দিনরাত খাটছেন, যে করে হোক তার একটা উত্তর বের করে আনার জন্য। 14 তারিখ যে পেপারটা পাবলিশ করেছে হার্ভার্ডেরই একটা ইয়ে থেকে, বিজনেস থেকে, মেডিকেল স্কুল থেকে, ওরা বলছে যে এই সোশ্যাল ডিস্টেন্সিং যেটাকে বলছি আমরা, এই টার্মটা নিয়েও আমার একটা আপত্তি আছে। এটা হচ্ছে সোশ্যাল ডোমেনে ফিজিক্যাল ডিস্টেন্সিং। এই ফিজিক্যাল ডিস্টেন্সিং এর যে কথাটা হচ্ছে সেটা হয়তোবা ইট মে গো আপ টু 2024, এই অবধিও আমাদের এটা মেনটেন করে চলতে হতে পারে। এই কারণে প্রোভাইডেড উনি যেটা বলেন যে ভ্যাকসিনটা যতক্ষণ অবধি না আসছে তার কোনো সুরাহা নেই। তাহলে এই এতটুকু, এটা কিন্তু এক্সপার্টদের কথা। এটা তো এখন এই সময়টা আপনারা কিভাবে কি করা যাবে? ফার্স্ট স্ট্র্যাটেজি বা ফার্স্ট যেটা, অ্যাকসেপ্ট করুন। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আমার লাইফে এই রেস্ট্রিকশনটা থাকবে, অ্যাকসেপ্ট করে প্রিকশন নিন। যখনই বেরোতে হচ্ছে বেরোবেন, যতটুকু পারা যায় প্রিকশন নিন। প্রিকশন নিয়ে নিজে সেফ থাকুন, অন্যকে সেফ রাখতে সাহায্য করুন। সিম্পল কথা, নিজে ইনফেক্টেড না হওয়ার চেষ্টা করুন, আর যদি ইনফেক্টেড হয়ে যান তাহলে প্লিজ চেষ্টা করুন অন্য কেউ যেন আপনার দ্বারা ইনফেক্টেড না হয়। যে মুহূর্তে ফিল করবেন যে আপনি অসুস্থ বোধ করছেন, বা এটা একটা কমন সেন্স বা জেনারেল হিউম্যান সেন্স, আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে ইমিডিয়েটলি নিজেকে একটু উইথড্র করুন, হোক ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস বা লাভড ওয়ান্স। উইথড্র করে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করুন। এবার 130 কোটির দেশে এটা ভাবার কোনো কারণ নেই যে গ্রাফটা পড়ছে বলে করোনা ভাইরাস আমরা কন্ট্রোল করে ফেলেছি। নো, এটা ভাবার এমন কোনো কারণ নেই। উনাদের এক্সপার্টদের কথা বললেই একজন পেশেন্টে যদি পেছনে কেউ থেকে যায়, একজন থেকে দুজন, দুজন থেকে 4 জন, 8 জন, এটা আবার রিসার্জেন্স হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তারপরেও যে ক্রাইসিসটা হবে সেটা কিন্তু হ্যান্ডেল করার মতো আমাদের কাছে অবস্থা থাকবে না। সুতরাং সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে অনেক রেসপন্সিবল বিহেভ করতে হবে, পার্সোনাল ডোমেনে এবং সোশ্যাল ডোমেনে অনেক রেসপন্সিবলি বিহেভ করতে হবে। ফাইন্ড আউট অ্যান অল্টারনেটিভ। লাইফে যে কোনো প্রফেশনাল অল্টারনেটিভ, যারা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করেন তাদেরকে রিকোয়েস্ট করব, নিজের এক্সট্রা কোনো একটা স্কিল আইডেন্টিফাই করুন, যে স্কিলটাকে আপনি হন করলে বা আরেকটু বেশি যদি ডেভেলপ করেন নিজেকে, এই ক্রাইসিসের সময় নতুন করে কতগুলো প্রবলেমস ক্রিয়েট হয়েছে, যে প্রবলেমগুলোকে সলভ করলে তার প্রাইস আপনি পাবেন। সুতরাং আমরা যেটা বলি, এভরি ক্রাইসিস ব্রিংস সাম অপরচুনিটিজ অ্যাজ ওয়েল, but only for those who are ready to capitalize on them, যারা এটার উপর ক্যাপিটালাইজ করতে পারে। সুতরাং আমরা ভয়ে, আতঙ্কে, নিরাপত্তাহীনতার থেকে বেরিয়ে এসে মেন্টালি অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস ক্যাপটিভেশন ফর সাম টাইমস। কিন্তু এট দ্য সেম টাইম মানে বিষয়টা হচ্ছে যে আমাদের বাস্তবসম্মত হতে হবে। একদম একবারে বাস্তবসম্মত হবে একদম। এবার এই অবস্থাতে থেকেও আপনার ছেলে মেয়ের মধ্যে একটু নজর দিলে দেখতে পাবেন কোনো না কোনো ভাবে তার ভেতরে অন্য একটা স্কিল, যেটা সে অন্য দিনগুলোর রুটিন ফলো করতে গিয়ে সম্ভব হয়নি এগুলোকে অ্যাডাপ্ট করা বা এগুলোর উপর কাজ করা, এই সুযোগটাকে কাজে লাগিয়ে চলুন এদেরকে একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেই, যারা তাদের নিজের ইচ্ছাটাকে প্রকাশ করতে পারে, স্বকীয় সত্তাটাকে প্রকাশ করতে পারে। টাচ করুন, একজন আরেকজনকে টাচ করুন। টাচ করুন মানে বাড়ি ঘরে যারা আছি আমরা একসাথে, যদি বিশেষ করে বয়স্ক হন, বয়স্ক মানুষ থাকে, মা বাবা থাকে, সিট ডাউন বিসাইড দেম, হোল্ড দেয়ার হ্যান্ডস। তারা তো সুস্থ ঘরের মধ্যে, এই অবধি একটু সময় তাদের সঙ্গে কাটানো,
একটু মানে এটা এমন কোনো কথা নেই লকডাউন মানে বাড়ি ঘরে বসে আছি ফেসবুকে, সরি আমি একটু জাজমেন্টাল হয়ে যাচ্ছি, ফেসবুকে পোস্ট দিলাম একটা রান্নার ছবি তুলে, হ্যাঁ আজকে খুব ভালো খাওয়া হয়েছে পরিবার মিলে। নো, ইট ইজ এ ক্রাইসিস এন্ড দিস ইজ এন আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস। এর আগে কখনো হয়নি আমাদের লাইফে এরকম, আমাদের জীবদ্দশায় হয়নি। সুতরাং উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট। As the situation is different, we have to think different. We have to act different. And we have to be ready to face any challenges the future is going to throw at us. এবার যে চ্যালেঞ্জগুলো আমাদের কাছে আসবে ভবিষ্যতে, তার মধ্যে প্রফেশনাল চ্যালেঞ্জ একটা জেনারেশনের ভবিষ্যৎ সম্পূর্ণ ধুয়েমুছেও যেতে পারে যদি না উই আর প্রিপেয়ার্ড। ক্রাইসিসে নতুন কিছু আসবে, সুতরাং ডেভেলপ এ নিউ স্কিল। অনলাইনে প্রচুর কোর্স করা যায়, গেট ইউরসেলফ এনরোলড, লার্ন এ নিউ টেকনোলজি যেগুলো ভবিষ্যতে দরকার পড়বে। থিঙ্ক অফ স্টার্টিং আপ এ নিউ বিজনেস, মেবি অনলাইন সার্ভিসেস। থিঙ্ক অফ স্টার্টিং এ অনলাইন একাডেমি যেখানে বসে ছেলে মেয়েদেরকে পড়ানো যায়। ডেভেলপ এ সফটওয়্যার যেটা দিয়ে অনলাইন ক্লাসগুলো ছেলে মেয়েদেরকে বাড়িতে করানো যাবে। সো দেয়ার আর লট অফ অপরচুনিটিস ইফ ইউ থিঙ্ক। মানে আজকে লিমিটেড টাইমে আমি যেটা বলবো, ফার্স্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, সেকেন্ড টেক কেয়ার অফ ইউর ইমোশন। ইমোশনকে টেক কেয়ার করার জন্য দ্যার ইজ অনলি ওয়ান অল্টারনেটিভ। এখন আর বন্ধু নেই, অনেকদিন সময় লাগবে কিন্তু রাস্তাতে বেরিয়ে বন্ধুদেরকে আবার একটু জড়িয়ে ধরতে বা একটু হাত মেলাতে বা একটু কোথাও চিরাচরিত আড্ডা একটু সময় লাগবে। সুতরাং সময় যেহেতু লাগবে, হ্যাবিটটা ঠিক থাকুক, শুধু পাত্রগুলো চেঞ্জ হোক, হয়ে যাক ফ্যামিলি মেম্বার্স। সেক্ষেত্রে যদি হয়, হোক না চিঠি লেখার অভ্যাস, আবার 5 দিনে 5টা ভালো কিছু যদি হতে পারে, লেখার অভ্যাস হোক। ছেলে মেয়েদের সঙ্গে বসে একটু খেলাধুলা হোক, মা বাবাদের সঙ্গে বসে যে কথাগুলো এতদিন বলা হয়নি সেগুলো একটু বলা হোক, নতুন করে একটা স্কিল ডেভেলপ করা হোক, নতুন এক্সপার্টাইজ ডেভেলপ করা হোক। আর বাকি যেগুলো আমাদের হাতে নেই, প্লিজ যেগুলো আমাদের হাতে নেই সেগুলো শুধু আলোচনা। সরকার করবেন, প্রশাসন করবেন, কে কি করবেন সেটা আমি জানি না। উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ারসেলভস। আমি এবার একটা অভিজ্ঞতা হয়েছে আমার, প্লিজ আমাকে ক্ষমা করবেন যদি এটা কেউ ভুল ব্যাখ্যা করেন। এবার একটা অভিজ্ঞতা হয়েছে আমার, সরকারও কিছু করতে পারেনি, জনসাধারণের কাছে আসতে হয়েছে। এট দ্য এন্ড অফ দ্য ডে যা করেছি আমরা, তার জন্য ভারতবর্ষের 130 কোটি মানুষের কাছে মাথা পেতে দিতে হয়। আমরা একে অপরের পাশে এইভাবে দাঁড়িয়েছি। আমি ভারতবর্ষের বিভিন্ন রাস্তার ক্লিপ দেখেছি যেখানে একটা মাস্কও ছিল না, যদিও জানি না এই মাস্কের মিনিং কি আছে, ডাক্তারবাবুরা ভালো বলবেন। একটা রুমাল বেঁধে 100-150 লোকের মধ্যে রুটি আর কলা বিলি করে দিয়ে যাচ্ছেন। আমাদেরকে আমাদের যত্ন নিতে হবে। স্টপ দ্য ব্লেম গেম। ফাইন্ডিং ফল্ট, গিভিং এক্সকিউজেস will not bring any solution to our problem. We have to think anew, we have to act anew, and we have that ability. যাদের সঙ্গে কথা বললে, প্লিজ যাদের সঙ্গে কথা বললে নতুন কিছু রাস্তা পাওয়া যায়, তাদেরকে লাইফে ইনভাইট করুন। যারা কনস্ট্যান্টলি এই প্যান্ডেমিকটাকে আরো বেশি একিউট করছে, আননেসেসারি উইদাউট এনি এক্সপার্টাইজ ইনফরমেশন দিয়ে, যদি কাউর অ্যাডভাইস শুনতে হয় একমাত্র এক্সপার্টদের অ্যাডভাইস শুনুন। মেডিকেল টার্মে যারা কথা বলছে, মেডিকেল সায়েন্সের লোকদের কথা শুনুন, সায়েন্টিফিক লোকদের কথা শুনুন। সোশিয়াল রিলেশনশিপ যেটা বলছে আমরা ডেস্ট্রয় করেছি, সেটা সোশিয়াল রিলেশনশিপ ডেস্ট্রয় হয়নি। শুধু এতটুকু রিকোয়েস্ট, ডাক্তারবাবুরা যেটা বলছেন যে যখন আপনি সোশিয়াল ডোমেনে যাচ্ছেন, ব্যক্তিটা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে, সে কোত্থেকে এসছে বা কি করছে সেটা আমাদের জানা নেই। যেহেতু জানা নেই, তার থেকে একটু দূরত্ব মেনটেন করুন। সে পটেনশিয়াল একজন কেরিয়ার হতে পারে ভাইরাসটার, সে আপনাকে ভাইরাসটা দিয়ে দিতে পারে। সুতরাং এই ক্ষেত্রে নিজেকে প্রিভেন্ট করার জন্য কিন্তু নেভার স্টপ দ্য ফ্লো অফ লাভ এন্ড কম্পেশন। ভালোবাসা দিতে আপত্তি নেই, শারীরিকভাবে দূরত্ব মেনটেন করলেই যে আমাদের সব ভালোবাসা শেষ হয়ে গেছে বা সমাজের সব বন্ধন শেষ হয়ে গেছে, এমনও ভাবার কোনো কারণ নেই। আমার মনে হয় এই মুহূর্তে যার কাছে যে অল্টারনেটিভ আছে, যার কাছে যে প্রতিভা আছে, সবগুলো নিয়ে যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি, ডাক্তার, সায়েন্টিফিক কমিউনিটি করোনা ভাইরাস মোকাবেলা করবেন, আমরা তার কনসিকুয়েন্স গুলোকে হ্যান্ডেল করব। তার তো অনেক কনসিকুয়েন্সেস হবে। আমরা এটাকে 3C মডেল বলি। একটা হচ্ছে ক্রাইসিস, একটা হচ্ছে কুলিং পিরিয়ড, একটা হচ্ছে কনসিকুয়েন্সেস। এই মুহূর্তে সবেমাত্র ক্রাইসিসটা চলছে। শর্ট টার্ম স্ট্র্যাটেজি লকডাউন। আপাতত কি করা হবে? কন্ট্রোল দ্য স্প্রেড অফ দ্য ইনফেকশন। ইট ইজ নট দ্য কিউর। এটা কিন্তু কিউর নয়। সেকেন্ড স্ট্র্যাটেজি, আইডেন্টিফাই দ্য কেসেস অ্যান্ড ব্রিং দেম আন্ডার দ্য লাইট অফ ট্রিটমেন্ট। তাদেরকে চিকিৎসার আওতায় আনতে হবে।
ফাইনাল বা এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন বা পার্মানেন্ট ট্রিটমেন্ট, যেটা ডাক্তারবাবু বললেন। ততক্ষণ অবধি we have to take care of our physical self as well as of our non-physical self. আমরা লিটন বাবু আসবো আবার আপনার কাছে। ডাক্তারবাবু আপনার কাছে আমি এবার যাচ্ছি যে করোনা ভাইরাস, এই ভাইরাসটা কি মানে আমাদের কতদিন নিয়ে চলতে হবে, আর সারা জীবন কি আমাদের এই করোনা ভাইরাসকে সঙ্গে করে নিয়ে চলতে হবে এই বিশ্ববাসী? আচ্ছা, এই ব্যাপারটা যদি বলি, আমি একটু পিসিআরকে বলবো 1 নম্বর স্লাইডটা দেখাতে যদি থাকে। 1 নম্বর স্লাইড প্লিজ। আমরা এইটুকু একটা পার্টিকেল নিয়ে ডিসকাস করছি, গোটা বিশ্ব একে নিয়ে মাতামাতিতে মত্ত। এটা কিন্তু একটা জেনারিক ছবি করোনা ভাইরাসের। করোনা ভাইরাস আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে বহু বছর ধরে আছে, প্রায় 4000-5000 বছর খ্রিস্টপূর্ব সময় থেকেই কিন্তু আছে। হিউম্যান করোনা ভাইরাস সেই রকম একটা করোনা ভাইরাস যেটা সহজ কথায় মানুষের মধ্যে ইনফেকশন করতে সক্ষম। সেই রকম একটা করোনা ভাইরাস প্রথমবারের মতো আবিষ্কার হয়েছিল ইন দ্য ইয়ার 1960। 50 থেকে 60-এর দশকে দুটো করোনা ভাইরাস আবিষ্কার হয়েছিল। তারপর থেকে নিয়ে আজ অব্দি দেয়ার আর টোটাল 6 স্পিসিস অফ করোনা ভাইরাস। আমরা স্লাইড 2-তে চলে যাব একটু। তার 6 স্পিসিস অফ করোনা ভাইরাস, 6টা স্পিসিস আছে করোনা ভাইরাসের। তার মধ্যে 4টা স্পিসিস অত্যন্ত সামান্য অসুখ করে আমাদের মধ্যে। সায়েন্টিফিক টার্মস আছে, নাম্বারস দিয়ে ওদেরকে কোড করা হয়, এবং এদের প্রত্যেকেরই কিন্তু মোটামুটি এরকম একটা ভাইরাল কার্ভ আছে। ভাইরাসটা প্রথমে একটা সেলে ঢোকে, তারপরে সে রেপ্লিকেট করে, এবং রেপ্লিকেট করবার পরে তার মানে তার নতুন ভাইরাস তৈরি হয়, প্রচুর ভাইরাস তৈরি হয় এবং বেরিয়ে যায়। পার্থক্যটা হয় সে কতটুকু ইনফ্লামেশন করতে পারছে, সেটাকে আমার শরীর কতটা চেনে, আমার শরীরে তার বিরুদ্ধে কতটা ইমিউনিটি আছে। যে কারণে করোনার যে 6টা ভাইরাস হিউম্যান ইনফেকশন করে, তার মধ্যে 4টে ভাইরাস পৃথিবীতে যত সর্দি কাশি জ্বর হয় তার 10 থেকে 30% জ্বরের কারণ কিন্তু এই করোনা ভাইরাস। তাহলে আমি ঘুরিয়ে যদি কথাটাকে এইভাবে বলি, তাহলে হয়তো আপনার জীবদ্দশায় আপনিও 2-1 করোনা ভাইরাস ইনফেকশন আপনার হয়ে সেরেছে, আপনি বুঝতে পারেননি সেটা করোনা বলে। জাস্ট দ্যাট এইটা একটা নতুন করোনা ভাইরাস, যেটাকে একটা মিউটেন্ট বলবো না, দে কিপ আন্ডারগোয়িং মিউটেশনস, চেঞ্জ। মিউটেন্ট কথাটা বললে হঠাৎ করে মনে হয় ইটস আ ভেরি ভিরুলেন্ট ফর্ম অফ আ ভাইরাস, খুব ডেঞ্জারাস। মিউটেশন হয়েছে। একটা ভাইরাস হিউম্যান একটা প্রাণীর মতোই বছর বছর ধরে, হাজার বছর ধরে ইভলিউশন হয়। ইন কোর্স অফ ইভলিউশন হঠাৎ করে এমন একটা ভাইরাস ডেভেলপ হয়ে গেছে যেটা মানুষকে আবার ইনফেক্ট করছে। ঠিক যেমন 2003 সালে সার্স প্রথমবারের মতো বেরিয়েছিল, আমি যেমন বললাম একটু আগে, এবং 2012 সালে যেমন করে মার্স বেরিয়েছে। সুতরাং এটা এইভাবে বলা যেতে পারে সহজ ভাষায় যে আগে 6টা করোনা ভাইরাস ছিল হিউম্যানকে ইনফেক্ট করতে পারে, এখন 7টা করোনা ভাইরাস আছে। তো আছে, এরা এসে পড়েছে। এবার কি হতে পারে ভবিষ্যতে, এর গোটা 5টা পসিবিলিটি আছে, কি হতে পারে, সম্ভাবনা আছে। একটা হতে পারে যে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যদি আমাদের বডি একটা পার্মানেন্ট ইমিউনিটি ডেভেলপ করে, তাহলে হয়তো ভাইরাসটা আগামী 3-4 বছর পরে খেপে খেপে হয়ে আস্তে আস্তে ক্লিয়ার আউট হয়ে যাবে, এবং তারপরে দীর্ঘদিন এই ভাইরাল ইনফেকশন আমাদের কখনো হবে না। সেটা হওয়ার জন্য একটা জিনিস যেটা খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে ক্রস ইমিউনিটি। করোনা ভাইরাসের যে ছোট ভাইরা আছে, যেটাকে অন্য করোনা ভাইরাসগুলি, এরা নিজেদের মধ্যে প্রায় 70% ইমিউনিটি শেয়ার করে। মানে একটার যদি আপনার ইনফেকশন হয়, চান্সেস কি আপনার আরেকটা থেকে ইনফেকশন হবে বিকামস ভেরি রেয়ার। কথাটা বুঝতে পারছেন তো? তাহলে পরে আমরা যদি ধরে নিই যে বাই দ্য গ্রেস অফ গড অ্যান্ড দ্য চান্স অফ লাক এই করোনা ভাইরাসটারও বাকিদের সাথে 70% ইমিউনিটি ম্যাচ করে যায়, তাহলে সম্ভাবনা এই আছে যে আস্তে আস্তে ভাইরাসটা অ্যানাদার 2 to 3 ইয়ার্স হয়তো আমাদের সোসাইটি থেকে ক্লিয়ার হয়ে যাবে, হিউম্যান বডি থেকে ক্লিয়ার হয়ে যাবে। সেটা একটা সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে যে ইমিউনিটিটা পার্মানেন্ট না। ইমিউনিটিটা যেটা ডেভেলপ করলো পার্মানেন্ট না। বাকি করোনা ভাইরাসগুলির মতো ইমিউনিটির ডিউরেশন 30 to 40 উইকস। তাই যদি হয়, তাহলে এই বছর আমার করোনা ভাইরাস হলো, আমি সেরে উঠলাম, আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। আগামী বছর আমার আবার একটা করোনা ভাইরাস ইনফেকশন হতে পারে। ঠিক যেমন আমাদের সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হয়, 1 বছর হয়, তারপরে প্রায় 1 বছর আর কিছু হয় না, কারণ ইমিউনিটিটা থেকে যায়, তারপর আবার নতুন ইনফেকশন হয়। সেকেন্ড পসিবিলিটি। থার্ড পসিবিলিটি, আমি জায়গাটা একটু সময় নিচ্ছি কারণ এটা একটা বিশাল প্রশ্ন যে আমরা ভবিষ্যৎটা আমাদের কেমন হতে চলেছে। থার্ড পসিবিলিটি হচ্ছে যে তার একটা খুব হাই সিজনাল ভ্যারিয়েশন হবে। গ্রীষ্ম আসলে কমে যাবে, শীত আসলে আবার বাড়বে। তাই যদি হয়, যদি এইরকম হয়, আমরা জানি না এটা এরকম হবে কিনা, তাহলে এই যে প্রেজেন্ট প্যান্ডেমিকটা আছে, এটা আস্তে আস্তে গরম বাড়ার সাথে সাথে কমে আসবে, বাট নেক্সট উইন্টারে আবার পিক করবে।
অথবা এমন হতে পারে যে তার কোনো সিজনাল ভ্যারিয়েশন থাকছে না, তাহলে কম বেশি সে হতেই থাকবে, আস্তে 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 তার হতেই থাকবে। আচ্ছা, এবার একটা বলেছিলাম যদি 70% মতো ক্রস ইমিউনিটি হয় তাহলে হয়তো ভাইরাসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হলো না 70% মতো ক্রস ইমিউনিটি তার প্রোজেনি ভাইরাসগুলির সাথে, হলো হয়তো 30% বা 40% ক্রস ইমিউনিটি হলো। দ্যাট ইজ অলসো ভেরি ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? যদি ওই রকম হয় যে বাকি করোনা ভাইরাসগুলির সাথে তার ইমিউনিটি শেয়ার করছে অ্যারাউন্ড 30%, তাহলে যেটা প্রেডিক্ট করা হচ্ছে, এগুলি সব কিন্তু প্রেডিকশনস বিকজ ইটস এ ভেরি নিউ ভাইরাস, তাহলে এটা প্রেডিক্ট করা হচ্ছে যে আপাতত করোনা ভাইরাস প্যান্ডেমিকটা উইন অ্যাওয়ে করে যাবে, আস্তে আস্তে চলে যাবে। বাট দেন ইট উইল এগেইন কাম ব্যাক ইন 2025, 2024-2025 সালে সেটা আবার একবার নতুন করে চারা দেবে এই এপিডেমিকটা, যদি এরকম ইনফেকশন হতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হোয়াট উই ক্যান এজিউম রাইট নাও ইজ দ্যাট এটা একটা নতুন আপদ আমাদের জন্য সৃষ্টি হয়েছে। খারাপ খবর, ডেফিনেটলি খারাপ খবর। এর মধ্যে কি কোনো ভালো খবর আছে? আছে। ভালো খবর এই, যে কোনো ভাইরাস তার প্রথম ইনফেকশনটা সবচাইতে বেশি সিভিয়ার করে। তো এই প্যান্ডেমিকটা যদি কেটে যায় এবং ভবিষ্যতে যদি আবার এরকম ভাইরাল ইনফেকশন হয়, আমরা ধরে নিতে পারি তার সিভিয়ারিটি আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স কমে আসবে। দ্যাট ইজ হোয়াট দ্য নেচার সেইস, হোয়াট দ্য নেচার ইউজুয়ালি ডাজ। সাধারণত প্রকৃতি যা করে সেটা এরকমই হয়। করোনার ক্ষেত্রে অন্যথা হওয়ার কোনো বিশেষ কারণ এখন অবধি পাওয়া যায়নি। তো এই ক্ষেত্রে করোনা ভাইরাস সারফেসে যেগুলো পড়লো, হিচিং থেকে হোক বা যেভাবে হোক সারফেসে আসলো, সারফেসে সার্টেন পিরিয়ড পর সেই ভাইরাসটা তো মরে যায়। তাহলে যেই পরিমাণ ভাইরাস আমাদের বডিতে আসে তার থেকে যা বেরিয়ে যাচ্ছে তার, তাহলে সেই অনুযায়ী করোনা ভাইরাস তো রিডিউস হওয়ার কথা না। রিডিউস হয় না, কারণ তার তো রেপ্লিকেশন চলছে আপনার বডিতে, একটা কন্টিনিউয়াস প্রসেস অফ রেপ্লিকেশন তার চলছে। আপনি একটা স্মল পার্সেন্টেজ অফ দ্য ভাইরাস ইউ আর গিভিং আউট উইথ দ্য স্নিজ অফ দ্য কাফ। তো এবং এটা কি বলা হয়, মানে থিংস আর চেঞ্জিং ভেরি ফাস্ট। মেডিকেল সায়েন্সে এমন অনেক কিছু আগে অত সিরিয়াসলি এক্সপ্লোর করা হয়নি যেটা এবার এই প্যান্ডেমিকের পর, এবং ইটস কোয়াইট ন্যাচারাল। এরকম লার্জ স্কেল প্যান্ডেমিক তো আর হয়নি। আগে বলা হতো একটা পার্টিকেল সাইজ যদি 5 মাইক্রন থেকে যদি বড় হয় তাহলে সে হাওয়ায় বেশিক্ষণ থাকে না, সে সেটেল করে যায় কিছুর উপরে। আর যদি 5 মাইক্রন থেকে তার সাইজ যদি ছোট হয় 10⁻⁻⁶ মিটার, মানে 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, তার চাইতে যদি সেটা 1 মাইক্রন, তার 5 মাইক্রনসের থেকে যদি সাইজ ছোট হয় তাহলে পরে পার্টিকেলটা হাওয়াতে অনেকক্ষণ ভেসে থাকতে পারে। এইটা ছিল এতদিন অব্দি বিলিফ। আপনি যদি ইন্টারনেট সার্চ করেন তাহলে ম্যাক্সিমাম সাইট আপনাকে এই 5 মাইক্রোমিটারের কাট অফটা দেবে। বাট করোনা আসার পরে when more studies were done, আরো বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং নন মেডিকেল এক্সামিনেশনস, ল্যাব এক্সামিনেশনস সামনে এসছে, তখন দেখা গেছে ব্যাপারটা এরকম নয়। আসলে 0.1 মাইক্রন থেকে 100 মাইক্রন সাইজের পার্টিকেল অবধি তারা হাওয়ায় কিন্তু থাকতে পারে। তার চাইতে বড় সাইজের পার্টিকেলও হাওয়ায় থাকতে পারে, কিন্তু 0.1 থেকে 100 মাইক্রন সাইজ অবধি পার্টিকেল আপনার শ্বাসনালীতে ঢুকতে পারে। তার মধ্যে যেগুলি 0.1 থেকে 10 মাইক্রন যাদের সাইজ, সেগুলো আপনার একদম নিচে লাংস অবধি চলে যেতে পারে। তো হাওয়ায় থাকা পার্টিকেলের প্রবাবিলিটি আপনার অনেক বেশি বেড়ে গেল। কতটা বেড়েছে আপনি জানেন না। আগে কিছু ডিস্টেন্স বেঁধে দেওয়া হতো যে এইটুকুর মধ্যে থাকলে হয়তো এয়ারবর্ন আর হয় না। এখন বলছে সেরকম কোনো ব্যাপার নেই। আপনি কত জোরে হাঁচি দিলেন বা আপনি কত জোরে কাশলেন তার উপরে ডিপেন্ড করে আপনার মুখ থেকে যে ভাইরাসটা বেরোলো কিছু একটার উপরে বসে, একটা ড্রপ অফ স্যালাইভার উপরে বসে, সেটা কত দূর অবধি যাবে। তাহলে মানে বিষয়টা কি এই দাঁড়াচ্ছে যে এতদিন ধরে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটারের গল্প শুনছিলাম, এখন এই গল্পগুলো না, এটা অলরেডি এয়ারবর্ন হয়ে যাচ্ছে, এরকম ধরে নেওয়া যায়? এটা এয়ারবর্ন হয়ে গেছে কিনা বলা ডিফিকাল্ট, কিন্তু এমন কোনো কারণ নেই এটা ভাবা যে এটা এয়ারবর্ন নয় বা হওয়া সম্ভব না। ইট ইজ ভেরি পসিবল দ্যাট দিস ইজ এয়ারবর্ন, সম্ভাবনা আছে, ডেফিনেটলি আছে। আমরা অনেকক্ষণ ধরে মন খারাপ করার মতো কথাবার্তা বলছিলাম, এবার একটু মন ভালো করার কথাবার্তা বলি। যে আমরা দেখলাম যে পৃথিবীর বেশ কয়েকটি দেশ, যেমন হংকং, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, চেকোস্লোভাকিয়া, এই ধরনের দেশগুলো করোনা ভাইরাসের সংক্রমণকে একবারে কন্ট্রোলে নিয়ে আসছে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, এটা হচ্ছে মানে ইতিবাচক একটা পজিটিভ ইনফরমেশন হচ্ছে, যেই ইতালি গোটা বিশ্বের চোখে জল নিয়ে এসেছে, সেই ইতালিতে যেই শহরটা ভেনিস শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে, মানে এখান থেকে আগরতলা থেকে তেলিয়ামোড়া, এই 50 কিলোমিটার দূরে ভূ শহরে যেখানে সংক্রমণ প্রথম দেখা দিয়েছিল, সেই শহরটাতে, যদিও খুব ছোট শহর, সেই শহরে সংক্রমণ প্রায় জিরোতে নিয়ে এসছে আজকের দিনে।
এগুলো পজিটিভ। এখন বিষয় হচ্ছে এইগুলোর সাথে ভারতের যে লকডাউন, তারা যে যে প্রসেসগুলো ইউজ করেছে তার সাথে ভারতের যে লকডাউন হচ্ছে, এই লকডাউনের ডিফারেন্সটা কি আছে এই জায়গাটা জানতে। সত্যি কথা বলতে লকডাউনের ডিফারেন্স কিছু হয় না। এই ব্যাপারে আমি একটু আপনাকে বলি। আমি একটা আর্টিকেল, আপনি আমাকে যে কটা প্রশ্ন করছেন খুব প্রাসঙ্গিক প্রশ্ন। এই একটা আর্টিকেল গত 14 তারিখ এপ্রিল মাসের প্রিন্টে এসছে, এটা এখনো জার্নালে যায়নি। আর্টিকেলটার নাম হচ্ছে প্রজেক্টিং দ্য ট্রান্সমিশন ডাইনামিক্স অফ SARS-CoV-2 থ্রু দ্য পোস্ট প্যান্ডেমিক পিরিয়ড, এবং দিস হ্যাজ কাম আউট ফ্রম ওয়ান অফ দি পপুলার ইউনিভার্সিটিজ অফ বস্টন, USA। ওরা খুব একটা স্টাডি যেটা করেছে, এটা খুব রেলিভেন্ট স্টাডি করেছে। এরা বলছে লকডাউনটা আসলে কেন। লকডাউনের মেইন কারণ হচ্ছে, লকডাউন এক তো আপনার ভাইরাল স্প্রেডটা কমাবে, কিন্তু ভাইরাল স্প্রেডটা কিন্তু লকডাউন বন্ধ করতে পারবে না। ভাইরাল স্প্রেডটাকে স্লো ডাউন করে দেবে, যাতে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম অর এনি গিভেন টাইম নাম্বার অফ পিপল এফেক্টেড কমে যায়, সংখ্যাটা যাতে কমে যায়, যাতে আপনার অ্যাভেলেবল যে মেডিকেল রিসোর্স আছে সেটাকে ওভারওয়েলম না হতে দেওয়া হয়। সাপোজ আপনার একটা ক্যাপাসিটি আছে আজকে একটা পার্টিকুলার রিজনে 100টা ক্রিটিক্যাল কেয়ার বেড আছে, আপনি লকডাউনটা করছেন মূলত এটা ইনশিওর করার জন্য যাতে অ্যাট গিভেন পয়েন্ট অফ টাইম 100 থেকে কম নাম্বার অফ পেশেন্টস রিকোয়ার এ ক্রিটিক্যাল কেয়ার। লকডাউন করে হয়তো আপনার ইভেন্চুয়ালি আরো পেশেন্ট আসবে, কিন্তু একটা টাইমে যাতে আপনার ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটি ওভারওয়েলম না হয়, নাম্বার 1। নাম্বার 2, যেটা আমি একটু আগে বলছিলাম, ভাইরাস এয়ারবর্ন কি হয়ে গেছে কি হয়নি সেটা আরো অনেক গবেষণা লাগবে নিশ্চিত বলতে, বাট ওয়েন দেয়ার ইজ এ পসিবিলিটি কি এটা এয়ারবর্ন হতে পারে, প্রিকশন নেওয়া, যেখানে 2 মিটার 3 মিটার 4 মিটার ডিস্টেন্সটা হয়তো আমাদের মনে হচ্ছে যে আর সেফ নাও থাকতে পারে, সেখানে একটা প্রিকশন নেওয়া। সো দিজ আর দি আইডিয়াস অফ লকডাউন, এবং এই লকডাউন সমস্ত দেশে একইভাবে করা হয়। প্রবলেম হচ্ছে ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি। আজকে আমার স্টেটে 2টো কেস হয়েছে। সাধারণ মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক দিক থেকে বলতে গেলে তার সিভিয়ারিটিটা বোঝাতে আমার যতটা পরিশ্রম হবে, সেই জায়গায় যদি কোনো একটা রিজিয়নে 100টা বা 200টা কেস হয়, দ্য ফিয়ার অফ লাইফ সেটস ইন মাচ মোর স্ট্রিনজেন্টলি। মৃত্যু ভয়টা আরো বেশি ঢোকে। অল্প বিস্তর সবার মধ্যে, সবাই কিন্তু এটা নিয়ে বাঁচছে। উনি যে কথাটা বলছেন, লিটন বাবু যে কথাটা বলছেন, খুবই প্রাসঙ্গিক ব্যাপার। ভয় আছে মানুষের মনে, ভয়কে জয় করতে হবে, কিন্তু ততদিন অবধি তো ভয় আছে। যেখানে ভয়টা বেশি, অ্যাওয়ারনেসটা যেখানে বেশি, সেখানে লকডাউনটা অনেক বেশি স্ট্রিনজেন্ট হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং। আমার বিদেশে যেতে হবে না, লেটস কাম টু কেরালা। কেরালা স্টার্টেড দি এন্টায়ার প্রসেস অফ কোভিড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কোভিডের ফার্স্ট কেস 30শে জানুয়ারিতে কেরালায় ডিটেক্টেড হয়েছিল। ইউহান থেকে একটা ছাত্র এসেছিল, ত্রিশূরে তাকে আইডেন্টিফাই করা হয়েছিল। তারপরে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং 4 তারিখ একটা একটা করে 2টো স্টুডেন্ট, ওয়ান ফ্রম মালাফুডা, ওয়ান ফ্রম আনাদার রিজিয়ন, দুজনেই উহান থেকে এসেছিল, কিন্তু কেরালাতে। বাট টুডে কেরালা ইজ ইন আ রিলেটিভলি বেটার স্টেট। এই বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাইবো যে মানে কেরালা মডেলটাও আজকে গোটা বিশ্বে কিন্তু আলোচিত হচ্ছে। কেরালা মডেল, এই মডেলটা কেন? এই মডেলটা এটাই হচ্ছে কি, ওদের কাছে ইন্ডেক্স কেসটা ছিল, দ্য স্টার্টিং পয়েন্ট ওয়াজ দেয়ার, সো দে হ্যাভ স্টার্টেড ট্রেসিং ইট ফ্রম দ্য ইন্ডেক্স, এবং ইন্ডেক্স থেকে ট্রেস করে তারা যতগুলি পসিবল কন্ট্যাক্ট আছে সবকটা পসিবল কন্ট্যাক্টকে খুঁজে বের করার চেষ্টা করেছে। অধিকাংশ ক্ষেত্রে তারা সাকসেসফুল হয়েছে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজন কেন কেরালায় আপেক্ষিকভাবে দ্য পিকচার ইজ লিটল বেটার দেন দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি nowadays, এবং সিমিলার প্রসেসেস হ্যাভ বিন টেকেন ইন অল দ্য প্লেসেস। এটা মানে সম্ভব হয়েছে, কেরালার এই একটা এক্সপেরিয়েন্স রয়েছে ডেফিনেটলি। ওইটা আমি হয়তো পরে আসতাম। ওরা অ্যাকচুয়ালি দে অলসো হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স, কারণ একটা বছর আগে তাদের কাছে নিপার একটা আউটব্রেক হয়েছিল, দ্যাট ওয়াজ মাচ মোর ফেটাল দেন দ্য প্রেজেন্ট করোনা। তো সেটা একটা প্রজেক্ট। আচ্ছা, আমি পরে যে স্লাইডটা আছে, স্লাইড নাম্বার 4-এ একটু আপনাকে দেখাবো, তাহলে আপনি বুঝবেন কেন কিভাবে হচ্ছে এটা ব্যাপারটা। এই যে স্লাইডটা এখন আমরা দেখবো, এইটা হচ্ছে ভারতবর্ষে প্রত্যেক দিন কটা করে নতুন কেস হচ্ছে তার পরিসংখ্যান। আপনি দেখবেন প্রথম লকডাউনের শেষের দিকটায় গিয়ে কিন্তু কেস পিক করছিল, এন্ড দেন দ্য কেসেস স্টার্টেড কামিং ডাউন। এটা একটা খুব আইডিয়াল টাইম অ্যাকচুয়ালি, যে আমরা লকডাউনটাকে আরো এক্সটেন্ড করি, সো দ্যাট এই প্রোগ্রেসটা যাতে মেনটেইন থাকে আর ব্রেক থ্রু যাতে বেশি না হয়। তারপরে স্লাইডটায় যদি আমি যাই, দেখবো আমাদের ডেথ রেটও কিন্তু আস্তে আস্তে সেইভাবেই কিন্তু কমছে। আপনি নেক্সট স্লাইডটায় গেলে দেখবেন ডেথ রেটটাও সেইভাবেই আস্তে আস্তে একটু একটু করে কমতে শুরু করেছে, এন্ড উই ওয়ান্ট দ্যাট দিস রিমেইন সাস্টেইন, এটা যাতে বজায় থাকে সেটা আমরা চাই। রিকভারি আস্তে আস্তে দ্য নাম্বারস হ্যাভ স্টার্টেড গোইং আপ। এই যে ডেথ স্লাইডটা আপনি যদি দেখেন, মাঝখানে লকডাউনের শেষের দিকটার দিকে ডেথ একদিন মাঝখানে একটা খুব হাই স্পাইক আছে ডেথে, তারপর থেকে আস্তে আস্তে প্রোগ্রেসিভলি দ্য নাম্বার অফ ডেথস হ্যাভ স্টার্টেড কামিং ডাউন, একটু একটু করে কমছে। উই ওয়ান্ট দিস রিমেইনস পারসিস্টেন্ট।
বাইরে যে কান্ট্রিগুলি সাকসেসফুল হয়েছে ওরা এরকম রিপিটেড স্ট্রিনজেন্ট লকডাউন একটার পর একটা ফলো করে 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 এই ব্যাপারটাকে এনশিওর করেছে যে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা যাতে সাস্টেইন থাকে। আমাদের সময় খুব বেশি নেই, আমি আসছি প্রসঙ্গক্রমে যে গোটা পৃথিবীতে এই করোনা ভাইরাসে রিকভার্ড পারসন এন্ড ডেথ পারসন এই দুটো দেখা যাচ্ছে 3:1 এই রেশিওতে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় দেখছি, ইন্ডিয়াতেও দেখছি 3:1, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 4:1। 4 যদি রিকভার করে 1 ডেথ হচ্ছে। তাহলে এই যদি হতে থাকে গোটা পৃথিবীতে যত পরিমাণ আক্রান্ত মানুষ, ডেথের সংখ্যা গিয়ে প্রচুর বেশি গিয়ে দাঁড়াবে আজকের ডেটে। এই ফিগারটা এক্ষুনি প্রেডিক্ট করাটা একটু আর্লি হয়ে যাবে, তার কারণ হচ্ছে ডিউরেশন অফ ইলনেসটা করোনায় কিন্তু খুব বেশি। তো আপনি এখন যে রিকভারি ফিগারটা দেখছেন সেটা উইল স্টার্ট ইনক্রিজিং ইভেন্চুয়ালি। ডেথটা কমবে, রিকভারিটা বাড়বে, এই রেশিওটা আস্তে আস্তে গ্যাপটা বাড়তে শুরু করবে। কারণ এখন অনেক মানুষ আছে যারা অসুস্থ, তাদেরকে রিকভার্ড বলে ডিক্লেয়ার করা যাচ্ছে না। কারণ রিকভারি কখন আমরা বলি, এক তো হচ্ছে সে ক্লিনিক্যালি সাউন্ড অ্যান্ড হি হ্যাজ টু বি ভাইরোলজিক্যালি নেগেটিভ বিফোর উই ক্যান সে ইজ রিকভার্ড এন্ড ডিসচার্জড। তো এইটা হতে একটু সময় লাগছে। এই সময়টার জন্যই আপনি এখন মনে হচ্ছে ইটস আ 4:1 রেশিও। অনেকগুলো আশার বাণী কিন্তু আজকের আলোচনা থেকে বেরিয়ে আসে। লিটন বাবু, আমি ডাক্তারবাবুর সূত্র ধরে একটা কথা বলছিলাম যে পৃথিবীর যে যে দেশগুলো সফলতা পেয়েছে লকডাউনের ফলে এবং স্ট্রিনজেন্ট লকডাউন আবার ওরা রিপিটেডলি করেছে, আমার মনে হয় এখানে একটা বিষয়বস্তু একটু ক্লিয়ার করা দরকার দর্শকদের জন্য, যেটা সেটা হচ্ছে যে লকডাউনটা ওরা কি করেছে, একটু এক্সট্রা সময় পেয়ে গেছে লকডাউন করে। লকডাউনের ফলে এক্সপার্টরা বা সায়েন্টিফিক কমিউনিটিরা যে এক্সট্রা সময়টা পেয়েছে সেই সময়টা নিয়ে যা যা করা প্রয়োজন ছিল সেটা করে তারপর এটাকে চেক করেছে, অর্থাৎ কেসগুলোকে আইডেন্টিফাই করা বা তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসা, আর ওই একদিকে ইনফেকশনটাকে কন্ট্রোল করা। আমার একটা কোয়েশ্চেন, ডাক্তারবাবু যেহেতু ফিল্ডে আছেন বলতে পারবেন, আমাদের দেশে কি একই প্রক্রিয়া হচ্ছে? আমাদের দেশে কিন্তু মোরলেস একই প্রক্রিয়াই হচ্ছে, আইডেন্টিফিকেশন, ট্রেসিং, টেস্টিং। সব মুশকিলটা কোথায় আছে? আমি একটা সিম্পল কথা বলি, যেমন এই যে কেরালার কথা উঠলো, 1 বছর আগে নিপা ইনফেকশনটা, যারাই সংক্রমিত হয়েছে সবার মধ্যে কোনো না কোনো সিমটম ছিল, সিভিয়ার সিমটম ছিল, যে কারণে কন্ট্যাক্ট ট্রেসিংটা একটু কম্পারেটিভলি সোজা ছিল। করোনাতে যেটা হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং নেই। যেমন ধরুন আজকে আমার হসপিটালে একটা রুগী আসছে, সে জ্বর সর্দি কাশি নিয়ে আসছে, তাকে যদি আমি বলি আপনি কি গত 1 মাসে কোথাও বেরিয়েছিলেন ঘুরতে, সে বলবে না। আপনি কি এমন কারোর সংস্পর্শে এসেছিলেন যার করোনার মতো কিছু ছিল, জ্বর সর্দি কাশি ছিল? ইট ইজ কোয়াইট পসিবল উনি বলবেন যে না, এমন কারোর সাথে আমার দেখা হয়নি। whereas in reality he or she might have met with somebody, এমন কারোর সাথে হয়তো দেখা হয়ে গেছে যার করোনা ছিল, জানতেই পারেননি, বুঝতেই পারেননি, কারণ তার কোনো উপসর্গ ছিল না। এখানে একটা পয়েন্ট আমার বলার ছিল, এই জায়গাতেই আমাদের লকডাউনের ব্যর্থতা বা সফলতা নির্ভর করে কমিউনিটিকে আমরা কতটুকু ইনভলভ করতে পেরেছি এবং লোকের কনফিডেন্সটা কতটা আমরা নিতে পেরেছি যে ওরা আমাদেরকে কোঅপারেট করবে, সেই অর্থে প্রচার আদৌ হয়েছে কিনা। আমি ডাক্তারবাবু, লিটন বাবুর কাছে যাওয়ার আগে আপনার কাছে আরেকটু আশার বাণী শুনতে চাই যে করোনা ভাইরাস প্রতিষেধক, ওষুধ বা ভ্যাকসিন এই মুহূর্তে এই জাস্ট মাত্র 3 মাস হলো, তো এখন পর্যন্ত মানে আমরা কতখানি, বিশ্ববাসী কতখানি আশা রাখতে পারে যে ভ্যাকসিনটা কোন পর্যায়ে আছে, কোথায় কোথায় এগুলো নিয়ে গবেষণা হচ্ছে ভারত সহ? ভারতবর্ষে তো হচ্ছে ভ্যাকসিন নিয়ে গবেষণা, এছাড়াও আরো 4 থেকে 5টা দেশে ভ্যাকসিন নিয়ে গবেষণা হচ্ছে। কারণ আজ অব্দি যেটা ভ্যাকসিন বা ওষুধ নিয়ে গবেষণা করতে যেটা দরকার সেটা হচ্ছে একটা পিওর ভাইরাল স্ট্রেইনকে আইসোলেট করা ল্যাবরেটরিতে, সেটা আজ অব্দি খুব বেশি দেশ করে উঠতে পারেনি। ইন্ডিয়া ওয়াজ দ্য 5th কান্ট্রি। সবকটা কান্ট্রিতেই প্রচেষ্টা চলছে ভ্যাকসিনের জন্য। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভ্যাকসিনের দিকে আমরা তাকিয়ে আছি ঠিকই, কিন্তু এটাও বুঝতে হবে ভ্যাকসিন বেরোতে বেরোতে অরিজিনাল করোনা ভাইরাসটা চেঞ্জ হয়ে গেল না তো, তাহলে কিন্তু এই 1 বছরের সমস্ত প্রচেষ্টা কিন্তু বাদ হয়ে যাবে। আশার আলো ভ্যাকসিনে আছে, কিন্তু অতটা নেই। ট্রিটমেন্ট কিছু ওষুধ এখন ট্রাই করা হচ্ছে, যেমন হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন কম্বিনেশন, লোপিনাভির রাইটোনাভির কম্বিনেশন, বা বার্ড ফ্লুতে যে সোয়াইন ফ্লুতে যে ওষুধটা ট্রাই করা হয়েছিল ওসেলটামভির, সেটাও ট্রাই করা হচ্ছে। কিছু কিছু বেনিফিট পাওয়া যাচ্ছে, বাট ইট ইজ ভেরি আর্লি অর ডিফিকাল্ট টু সে ওই বেনিফিটগুলি কি ওষুধগুলির জন্যই আসছে নাকি এমনিতেই আসতো বেনিফিটগুলি। Too early to say. মানে as per statistics 95% and above হচ্ছে করোনায় ক্যাজুয়ালিটি নেই। তাহলে মানে ওইটাই আমি নেক্সট পয়েন্টে আসছিলাম, সবচেয়ে বড় আশার বাণী এইটাই যে ক্যাজুয়ালিটিজ আর লেস। আপনারা এই পরিসংখ্যানটা করতে কি হলো 95% and above, এটা 95% and above না, পরিসংখ্যানটা হচ্ছে কারেক্টলি যদি আমরা বলি 65 হবে, 65 এফেক্টেড পারসনের, আমি যদি ভুল না করি ডাক্তারবাবুরা আপনারা ভালো বলছেন, কেস ফ্যাটালিটি রেট ইজ अराउंड 6.6%। না এটা হচ্ছে টোটাল না, এটা হবে যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে এফেক্টেড এর সঙ্গে না,
ক্লোজড কেসেসের মধ্যে হবে এটা। ক্লোজড কেসেসের মধ্যে কতজন রিকভার্ড এন্ড কতজন এক্সপায়ার্ড, ক্লোজ কেসেস কত, তার মধ্যে কতজন রিকভার করেছে, কতজন এক্সপায়ার করেছে। উনি সেটা উনি সেটা বলছেন না, বলছেন যে আচ্ছা ওইটা আপনি ওই পরিসংখ্যানটা আছে না কনফিউশন বাদ দেওয়ার জন্য নাই গেল। সোজা কথা যদি আমরা একদম সোজা ভাবে সাধারণ মানুষ, আমি কোন রকম পার্সেন্টেজে যাচ্ছি না, বলছি আজকে যদি 100 জন মানুষের করোনা ভাইরাস ইনফেকশন হয়, দেখা গেছে অলমোস্ট 70 to 80, 75 থেকে 80 জন মানুষ মাইল্ড ইলনেস নিয়ে সেরে যাচ্ছে, সিমটমস প্রায় দেখাই যায় না, Another 14% পিপল, দিস ওয়ার দি ওপেনিং স্ট্যাটিস্টিক্স, আরো 14 জন মানুষ তার হয়তো একটু সিভিয়ার ইনফেকশন হবে, ক্রিটিক্যাল কেয়ার লাগবে, কিন্তু সুস্থ হয়ে উঠবেন। অ্যারাউন্ড 6 to 6.6, মানে 6 থেকে 7 জন মানুষ তারা হয়তো আর করোনা থেকে বেঁচে উঠবেন না। দিস ইজ দ্য বিগেস্ট রে অফ হোপ। এন্ড এইটা হচ্ছে একটা ভাইরাসের প্রথম ওয়েভ অফ ইনফেকশন, এটা বুঝতে হবে। সাবসিকুয়েন্ট ওয়েভ অফ ইনফেকশনে আশা করা যেতেই পারে যে সিভিয়ারিটি। আমরা আপনার কাছে শেষ প্রশ্ন, যে এই পরিস্থিতিতে মানুষের কি করা উচিত, মানুষের কি করা এই মুহূর্তে করা উচিত? মানুষের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রথমত, এখন তো লকডাউন যেটা চলছে, বাড়ি ঘরে থাকা, না বেরোয়া, বা বের হলো একটা দিনে তো বের হতেই হবে, কালকে নয় পরশু বের হতে হবে, হয়তো পরে আবার লকডাউন হতে পারে। নট টু লুজ দ্য মরাল, যেমন লিটন বাবু বলছিলেন, মরাল লুজ করা ইজ হাফ দ্য গেম লস্ট। অর্ধেকটা খেলা আমরা এখানেই হেরে গেলাম মরাল লুজ করতে। মরালটা হাই থাকলে কি হবে, উই উইল গেট পজিটিভ থিংস আউট অফ এভরি ফ্রাস্ট্রেশন দ্যাট উই গেট ইন লাইফ। ইটস ভেরি কারেক্টলি সেড, এন্ড দ্যাট উইল হেল্প আস, সেটা আমাদের সাহায্য করবে এই টু অ্যাবাইড বাই দ্য লজ উইচ আর মেড ফর করোনা। ল কি? মেইনলি দুটো জিনিস আমাদের বুঝতে হবে, খুব সিম্পল। করোনা ইজ এ রেসপিরেটরি ভাইরাস, নাক মুখ এই দুটো থেকেই সে বের হয়, হাতে গিয়ে পরে হাতেই ছড়ায়। তো নাক মুখ ঢাকতে হবে, হাত বারবার করে ধুতে হবে। আমি লাস্ট একটা স্লাইড শুধু দেখাতে বলবো, লাস্ট স্লাইডটা যেটা 7 নম্বর 8 নম্বর স্লাইডটা যেটা আছে, একটা স্লাইড দেখালেই আপনি বুঝবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ করোনা ওভার দ্য ওয়ার্ল্ড। মাস্ক ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, সোর্স কন্ট্রোল এত ভালোভাবে করে, একটু সোশ্যাল ডিস্টেন্সিং, একটু সাবধানতা, একটা মাস্ক পরলে পুরো যে ওয়েভ অফ এয়ার যেটা আপনার মুখ থেকে নাক থেকে বেরোচ্ছে আপনার ওপর দিয়েই চলে যায়, সামনের মানুষটাকে ইনফেক্ট করে না। এটা এত একটা এফেক্টিভ মেথড টু কাট ডাউন দ্য ট্রান্সমিশন চেইন। জাস্ট একটা মাস্ক, সবসময় নাক মুখ ঢেকে বাইরে বেরোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং, হাত ধোয়া, খুব কষ্ট করতে কোনো মেথডই না। এইটুকু করলেই আশা করি ইট উইল হেল্প আস টু ওভারকাম দিস। লিটন বাবু সর্বশেষ আশার বাণী শুনতে চাইছেন? হ্যাঁ, আশার বাণী হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ডাক্তারবাবু যেটা বললেন আমারও একই কথা, মরালটা হারালে চলবে না। তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার যে আউটকাম, তার আউটকাম নিশ্চয়ই ভালো হবে, কিন্তু ভালোটা অটোমেটিক হবে না। একদিন অব্দি আমরা রুলস ওরিয়েন্টেড সোসাইটিতে বাস করেছি, উই হ্যাভ টু বি রেডি টু লিভ ইন এ প্রিন্সিপাল ওরিয়েন্টেড সোসাইটি। So that principle will be taken care of by ourselves only. আমরা আমাদের নিজের প্রিন্সিপালটা ঠিক রাখবো, that we will take care of ourselves, at the same time we will take care of the surroundings and the people with us. ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে অনেকগুলো নিরাশার কথা শুনলে পরেও আলটিমেট কিন্তু আমরা আশার বাণী শুনলাম। মানুষ চেষ্টা করে চাঁদে যেতে পারে, মানুষ চেষ্টা করে মঙ্গল গ্রহে যেতে পারে, আর এই সাধারণ কয়েকটা বিষয় চেষ্টা করলে পরেই করোনা ভাইরাসকে দুর্গের বাইরে, পদ্মাবতীর সেই চিতর দুর্গের বাইরে আলাউদ্দিন খিলজিদের আমরা রেখে দিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। শুভরাত্রি।